তো সি প্রোগ্রামিং এ আমরা আগে একটা ক্লাস করিয়েছি, মানে সেটা প্রোগ্রামিং এর জগতে আসেনি। প্রোগ্রামিং করতে গেলে আমাদের যে যা যা লাগবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লাগবে, সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া নিয়েছিলাম। তো অনেকেই ক্লাসটা করেছো, আবার আজকের কিন্তু অনেকে নতুন আছো যারা ক্লাসটা আজকে ফার্স্ট টাইম করছো। স্যার বলছি আমি আগের দিন থাকিনি, আজকে নতুন এসেছি, আগের দিন আচ্ছা, থাকতে পারিনি। তাহলে একটু একটু দেখো, বুঝতে পেরে যাবে কিছু। স্যার আমিও আগেরটা, নতুন এসেছি, আগের দিন ছিলাম না। আচ্ছা চলো আমি আজকেটা দেখিয়ে দিচ্ছি। তো সি প্রোগ্রামিং, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, টোটাল সিলেবাসটা প্রথমে আমরা জেনেছিলাম কি কি আমাদেরকে শিখতে হবে, আমি এটাই বলেছিলাম। দেখো একটু লক্ষ্য করো কি কি আমাদের শিখতে হবে। এই টোটাল তোমাদের সিলেবাস রয়েছে। যেমন প্রথমে আমরা সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি, যেমন আজকের ক্লাসে আমি ইন্ট্রোডাকশন অফ সি শেখাবো, আজকের পার্টটা শুধু এইটুকু। তবে বিলকিস হলদিয়া থেকে মনে হয় করছো, তাই তো, গ্লোবাল থেকে। তো বিলকিসের কিন্তু অলরেডি সি প্রোগ্রামিং এর ক্লাস শুরু হয়ে গেছে। তাদের কনস্ট্যান্ট হচ্ছে, মানে তাদের সেকেন্ড টপিকটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, ভেরিয়েবল, ডেটা টাইপ। এই টপিকগুলো বিলকিসের হচ্ছে। আমাকে আজকে মেসেজ, ও ফটো তুলে পাঠিয়েছিল। ও এই কনস্ট্যান্ট পার্টটা বুঝতে পারছে না, তো আমরা কনস্ট্যান্ট পার্টটা নিয়ে আমরা স্পেশাল ক্লাস করব। আর আজ থেকে আমাদের কিন্তু দুদিন করে সি প্রোগ্রামিং ক্লাস হবে, কারণ সমস্ত কলেজ শুরু করে দিয়েছে। আর আমরা যদি অনেক আর লেট করে করে এগোই বা প্রতি সপ্তাহে মাত্র একদিন করে ক্লাস পাই, তাহলে কিন্তু কলেজকে ধরতে পারবো না, কলেজ অনেকটা এগিয়ে যাবে। এর ফলে কলেজের একটা ডাউট থেকে যাবে। কলেজের আগে যদি আমরা এগোতে পারি, তাহলে কলেজের ক্লাসগুলোকে আমি প্রপারলি বুঝতে পারবো এবং করতে পারবো। তাই আমরা দুদিন করে এবার সপ্তাহে ক্লাস হবে, আজ থেকে বলতে পারো দুদিন করে ক্লাস হবে। আমরা এক এক দিন একটা করে টপিক, ধরো নেক্সট ক্লাসে কনস্ট্যান্ট ধরবো, তারপরে ক্লাসে অপারেটর ধরবো। আচ্ছা, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে, স্ট্রিং, ফাংশন, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, পয়েন্টার, ফাইল ম্যানেজমেন্ট, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। টোটাল এই সিলেবাসটা রয়েছে আমাদের সি প্রোগ্রামিংয়ে, যেটা সবাইকে, মানে এটা বলতে পারো প্রোগ্রামিং জগতের হাতে খড়ি যদি বলা হয়, এইটা এইটা প্রপারভাবে জানতে পারবে তুমি। পরবর্তী আমরা ইন্ট্রোডাকশন সি শুরু করেছিলাম। তা শুরু করার আগে আমি যেটা ল্যাঙ্গুয়েজ শুরু করেছিলাম, যেটা আগের দিন অনেকজন করেনি তারা ক্লাসটা, তারা আজকে একটু ক্লাসটা স্পিডি বলবো, কিন্তু জিনিসটা কনসেপ্ট দিয়ে দিয়ে যাবো। ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কয় প্রকার রয়েছে? ল্যাঙ্গুয়েজ তুমি তিনটে ল্যাঙ্গুয়েজ আমাদের পৃথিবীতে রয়েছে। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে যখন প্রথম ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়, সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এই ল্যাঙ্গুয়েজটা কে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল কেন না, এই কারণে মেশিন লেভেল, যা এটার সাহায্যে আমরা কি করতে পারি, ডাইরেক্ট আমরা 0 1 বাইনারি ল্যাঙ্গুয়েজে এই প্রোগ্রামিং গুলো লিখতে পারি, যা মেশিনকে ইনস্ট্রাকশন দিতে পারতাম। বোঝা গেছে? আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, মানে যেটা লো লেভেলের পরে আবিষ্কার হয়েছে, তাই এটাকে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর যেটা বর্তমানে যেটা আমরা সকলে ইউজ করি, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা থার্ড জেনারেশন বা 3 নম্বর ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই লো লেভেল, অ্যাসেম্বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি, তার ডিটেলস আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে হালকা কনসেপ্ট দেব। প্রথমে আমরা কনসেপ্ট নেব যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি। একটু আগেই বলেছি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন বলবে, এই প্রশ্নটা তোমরা করতে পারো আমাকে, যে একে আমরা মেশিন লেভেল কেন বলবো। না, লো লেভেল ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামিংটা লেখা হয়, সেটা সরাসরি মেশিন আন্ডারস্ট্যান্ড বা মেশিন বুঝতে পেরে যায়। বলবে এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে লেখা হয়, 0 1, অর্থাৎ বাইনারি সিস্টেমে যেহেতু লেখা হয়, তাই কম্পিউটার সহজে বুঝতে পারে, যেহেতু বাইনারি ল্যাঙ্গুয়েজ, তাই একে মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেহেতু এটা মেশিনের ভাষা, যদি সহজে মেশিন বুঝতে পেরে যায়, তাহলে কি করবে, মেশিন তাড়াতাড়ি কাজ করবে, তাড়াতাড়ি ডেটাকে প্রসেস করবে। যত ফাস্ট প্রসেস করবে, ডেটা তার গতি কি হবে, অনেকটাই ফাস্টার হবে। তাই বলা হয় এটা যেহেতু মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তাই এর গতিবেগ সব থেকে বেশি, বা অর্থাৎ ইট ইজ দ্য ফাস্টার, অনেকটা দ্রুত কাজ করতে পারে। লাস্ট একটা পয়েন্ট দিয়েছিলাম আমি, নো নিড এ ট্রান্সলেটার। লো লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো ট্রান্সলেটারের প্রয়োজন হয় না। বলবে কেন প্রয়োজন হয় না, যেহেতু সরাসরি মেশিনের ভাষা মেশিন বুঝতে পেরে যাচ্ছে, সেখানে কেন বা আমি ট্রান্সলেটার লাগাবো,
কেন বা চেঞ্জ করবো ভাষাকে? তাই এখানে কোনো ট্রান্সলেটার এক্সট্রা হবে লাগে না। এইটুকু পড়িয়েছিলাম আগের ক্লাসে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যারা নতুন আছো তোমরা একটু রেসপন্স করো বা একটা মেসেজ করে দাও যে বুঝতে পেরেছো কিনা। সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা পড়িয়েছিলাম সেটা কি ছিল? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়িয়েছিলাম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হচ্ছে লক্ষ্য করো, এটা কিন্তু মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউজার ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ বলতে পারো। ঠিক আছে, তবে আমাদের ল্যাঙ্গুয়েজ কেন? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেহেতু এটা ইংরেজিতে লেখা হয় এই ল্যাঙ্গুয়েজটা, সেটা তার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ বলছি এটাকে। তবে কম্পিউটার তো 0-1 বাইনারি সিস্টেমে কাজ করবে, আর আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে একটা দেখো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমাদের ভাষাটা কম্পিউটার বুঝতে পারবে না, কম্পিউটারের ভাষা আমরা বুঝতে পারবো না। তাই এইখানে মিডিলে এমন কাউকে দরকার যে আমাদের ভাষাকে মেশিনের ভাষায় করবে, মেশিনের ভাষাকে আমাদের ভাষায় করবে। তার জন্য যেহেতু একজনকে প্রয়োজন হচ্ছে, তার নাম কি? ট্রান্সলেটার প্রয়োজন হচ্ছে। তাই ট্রান্সলেটার প্রয়োজন হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেহেতু আমাদের ভাষা থেকে আবার মেশিনের ভাষাতে কনভার্ট হচ্ছে, যেহেতু সময় লাগছে, তাই এই মেশিনের কোনো প্রোগ্রামিং এক্সিকিউট করতে অনেকটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। তাই যেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক ফাস্ট ছিল, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অনেকটা স্লো হয়েছে। স্লো হলেও কি কি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে? ফার্স্ট অ্যাডভান্টেজ আছে, যেহেতু এটা মেশিনের ভাষা নয় আমাদের ভাষা, তাই আমরা সহজে বুঝতে পারি। আমরা আমাদের মতন করে প্রোগ্রাম স্ট্রাকচার তৈরি করে মেশিনকে ইনস্ট্রাকশন পাঠাতে পারি, তাহলে অর্থাৎ আমরা মেশিনকে দিয়ে কাজ করাতে পারি। সেটা সম্ভব হয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য। যদি মেশিনে কোনো প্রবলেম হয়, সেটা যেহেতু ইংরেজিতে প্রবলেমটা দেখাবে, তাই আমরা সহজে তার মেশিনের প্রবলেমটাকে বুঝতে পারি, সঙ্গে সঙ্গে মেশিনে সেই প্রোগ্রামিংটাকে ঠিকও করতে পারি। তাহলে কোনো, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু 0-1 লেখা, তাই সেখানে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ 0-1 ভাষা মেশিনের ভাষা তো আমরা বুঝতে পারবো না। যেহেতু আমাদের ভাষায় যেহেতু কনভার্ট হচ্ছে না, তাই লো লেভেল ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, কোনো যদি এরর বা কোনো প্রবলেম ক্রিয়েট হয় মেশিনের মধ্যে, আমরা সেই এররগুলো কারেকশন করতে অনেকটা ডিফিকাল্ট ছিল। যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি কোনো এরর আসে, কোনো প্রবলেম আসে, সেগুলো ইজিলি আমরা কি করতে পারবো? বুঝতে পারবো এবং সেগুলোকে সলভ করতে পারবো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ জনপ্রিয় বর্তমানে, সেটা হচ্ছে C++, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি এখানে সি প্রোগ্রামকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখিনি, বা আমি বলবো না। কেন বলবো না পরে পরে আসবো, কেন সি প্রোগ্রামকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতন কাজ করে, তবে ওটা প্রপারলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়। তবে যে পয়েন্টগুলো লিখেছি C++, জাভা, পাইথন, এগুলো পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তাই এগুলো পুরোটাই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে হাই লেভেলের সঙ্গে লো লেভেলে কি কি ডিফারেন্ট রয়েছে, এটাও আমি আলোচনা করেছিলাম নেক্সট ক্লাসে। তো বলে দিচ্ছি হাই লেভেল আর লো লেভেলের মধ্যে পার্থক্যগুলো। ফার্স্ট পয়েন্ট, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজার আন্ডারস্ট্যান্ড, লো লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন আন্ডারস্ট্যান্ড। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা হয় 0-1 অর্থাৎ বাইনারি সিস্টেমে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু স্লোয়ার, কেন? এখানে ট্রান্সলেট করতে হয়, তাই এটা স্লোয়ার। আর যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ভাষা, মেশিনের ভাষা, তাই এটা হচ্ছে ফাস্টার। এখানে লেখা আছে নিড এ ট্রান্সলেটার, মানে ট্রান্সলেটারের প্রয়োজন হয় হাই লেভেলে, নো নিড এ ট্রান্সলেটার, কোনো ট্রান্সলেটারের প্রয়োজন হয় না লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম, এরর কারেকশন, যদি কোনো ভুল হয়, কোনো এরর আসে প্রোগ্রামিংয়ে, সেটা কারেকশন করা ভেরি ইজি হাই লেভেল প্রোগ্রামিংয়ে। তবে কোনো প্রোগ্রামিং এরর যদি কোনো আসে লো লেভেলে, সেটাকে আইডেন্টিফাই করা বা সেই প্রবলেমটাকে রিজলভ করাটা ভেরি ডিফিকাল্ট হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্ট। তো একজন কমেন্ট করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বুঝিয়ে দিন। চলো তো কেউ একজন আমাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বলো তো, তুই বলতে পারবে একটু পারফেক্টলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি? সায়নদীপ পারবে? সায়নদীপ আজকে ক্লাসে নতুন, পারবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি? দাদা বলবো, বলো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রথমত ইউজার ওরিয়েন্টেড, মানে আমরা বুঝতে পারি, যেহেতু ইংরেজিতে লেখা হয়, ইংরেজিতে লেখা হয়। আর এটা একটু জেনারেট হতে স্লো জেনারেট হয়, কারণ
এটা তো ইউজার ওরিয়েন্টেড, মেশিন ওরিয়েন্টেড নয়, তাই এটা খানিক মানে জেনারেট হতে টাইম লাগে। আর উদাহরণ বলতে গেলে জাভা, পাইথন, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। একদম একদম আর আমাদের পক্ষে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝা খুবই সহজ, যেহেতু ইংরেজিতে লেখা থাকে তাই। একদম। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো, একবারে খুব সহজভাবে কিন্তু অমলেন্দু বলতে পেরেছে। আমি 3টে ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম, হাই লেভেল, লো লেভেল, আর একটা তো ল্যাঙ্গুয়েজ থেকে গেছিল, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা সম্পর্কে একটু আইডিয়া নিই না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে লো লেভেলের ঠিক পরে যে ল্যাঙ্গুয়েজটা হয়েছিল সেটা হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে নিমোনিক কোড ইউজ করা হয়, একটা স্পেশাল কোডের মাধ্যমে এই মানে মাইক্রো প্রসেসর অর্থাৎ আমরা সিপিইউকে ইনস্ট্রাকশন পাঠাতাম এবং সেই প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করতাম। মাইক্রো প্রসেসরে যদি ভাষা বলা হয় তো অ্যাসেম্বলি ভাষা বলতে পারো। তবে এটাকেও ট্রান্সলেট করতে হয়, এটাকেও একটা কোডে লেখা হয়, এই কোডকেও ট্রান্সলেট করতে হয়। এখানে একটা স্পেশাল ট্রান্সলেটর লাগে, মানে দুটো ট্রান্সলেটর তো আছে জানি, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এটা ছাড়াও একটা স্পেশাল ট্রান্সলেটর ছিল, তার হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার বলে একটা ট্রান্সলেটর আছে। এই অ্যাসেম্বলার যা কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লেখা প্রোগ্রামকে ট্রান্সলেট করে দেয়। ঠিক আছে, এই অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। আর এই ল্যাঙ্গুয়েজের লেখা প্রোগ্রাম বলতে আমরা মাইক্রো প্রসেসরে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, মাইক্রো প্রসেসর বলে তোমাদের একটা টপিক আছে, যারা কম্পিউটার সায়েন্সে আছো তাদের জন্য মাইক্রো প্রসেসরটা রয়েছে। বিসিএতে মনে হচ্ছে মাইক্রো প্রসেসর টপিকটা নেই, তবে ঠিক আছে হয়তো তুলে দেওয়া হয়েছে, এটা ছিল কিন্তু অনেকটা আগে, পরে তুলে দিয়েছে। কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখন আর ইউজ হয় না বলে, এখন তো হাই লেভেল ইউজ হয়, তাই অ্যাসেম্বলির প্রোগ্রামিংগুলোকে তুলে দেওয়া হয়েছে। তবে কম্পিউটার সায়েন্সে মেবি রেখেছে মনে হচ্ছে। সেখানে কি হতো, কিছু কিছু কোডে লেখা হতো আর কোড লিখে 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 ইনস্ট্রাকশন দেওয়া হতো মেশিনকে, আর মেশিন সেগুলোকে এক্সিকিউট করতো। চলে আসি, এবার চলে আসি মেন টপিক, আমাদের যে আলোচ্য বিষয় ছিল সি প্রোগ্রামিং। সেটা হচ্ছে আজ থেকে আমাদের শুরু হচ্ছে যে টপিকটা, তার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি, ছবিতে একটা আমি কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি যে সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি। দেখো, আমরা বা এটা কেন শিখবো, আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, মেশিন যেটা বুঝতে পারে সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। তাই এই দুজনের মধ্যে কিন্তু অনেকটা একটা গ্যাপ আছে। এই দুজনকে বুঝতে হলে একটা কম্পাইলার লাগবে, একটা বা ল্যাঙ্গুয়েজ লাগবে স্পেশাল, যার মাধ্যমে আমি ইনস্ট্রাকশন দেব, মেশিন সেই ইনস্ট্রাকশন ফলো করে মেশিন কাজ করবে। ঠিক আছে, কেন মেশিন তো একটা যন্ত্র, তাকে দিয়ে কাজ করাতে হবে। সেই কাজগুলো করাবো কি করে, আমাকে তাহলে ইনস্ট্রাকশন দিতে হবে। সে তো আমি আমার ভাষায় ইনস্ট্রাকশন বললে হবে না, আমি বললাম এই মেশিন তুমি এটা করো ওটা করো, সে তো করতে পারবে না। কারণ আমাদের ইংরেজিতে তাকে যদি বলি, বাংলায় যদি বলি, সে করতে পারবে না। তাকে তার ভাষায় বোঝাতে হবে সে কিটা করতে হবে। তার জন্য আমাকে প্রোগ্রামিং শিখতে হবে, যে প্রোগ্রামিং এর মাধ্যমে একমাত্র ইনস্ট্রাকশন দেওয়া যায় মেশিনকে। তুমি যেভাবে ইনস্ট্রাকশন দেবে মেশিন সেভাবে কাজ করবে। ঠিক আছে, তাই আমাদেরকে এই প্রোগ্রামিং জগতে আসতে হবে। একটু চলে আসি, একটু বেসিক কনসেপ্ট দেবো। যে ইন্ট্রোডাকশন অফ সি ছিল না, যে সি অ্যাকচুয়ালি কি, তোমার প্রশ্ন হতে পারে তোমাকে যদি হঠাৎ কেউ ভাইভাতে, এই প্রশ্নগুলো মনে রাখো বেসিক, যে পরপর আমি 3টে ক্লাস করব না, শুধুমাত্র তোমার ভাইবার প্রিপারেশন করাবো। ভাইবা মানে যে ইন্টারভিউগুলো দেবে বিভিন্ন কোম্পানিগুলোতে, সেইগুলোতে তোমাদের রেডি করাবো। আমি যে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি তার এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে শেয়ার করব। কোনোভাবেই সেখানে কনসেপচুয়াল অনেকটা ডিপ লেভেলের প্রশ্ন কোনোভাবেই হয় না। তুমি বেসিক লেভেলটা খুব ভালো বলে দিতে পারছো, তাহলে তোমাকে আস্তে আস্তে ডিপ লেভেলে নিয়ে যাবে। নয়তো একেবারে প্রথমে বলো হোয়াট ইজ সি, এরকম নর্মাল প্রশ্ন করবে ঠিক তো। আর অনেকেই আছে তাই না, কঠিন কঠিন প্রশ্ন এত প্র্যাকটিস করে যায়, নর্মাল প্রশ্নগুলোই বলতে পারে না। সি কি এটাই অনেকে বলতে পারে না। যাতে তোমরা পারবে তাই তোমরা এই টপিকগুলো ক্লিয়ার করে রাখো। সি যদি হঠাৎ করে কেউ বলে ফেল, তাহলে এটাই বলে দেবে সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কমনলি ইউজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীতে সব থেকে কমনলি ইউজ করা হয় এই ল্যাঙ্গুয়েজটাকে।
আর এটাকে ডেভেলপ করেছিল দীনেশ রিচি 1970-এ বেল ল্যাবরেটরিতে। তারা এই প্রোগ্রামিংটা প্রথম লঞ্চ করেছিল। আর ইনি দেখে নাও, ইনি সেই ব্যক্তি যার প্রোগ্রামিং আমরা আজকে শিখেছি বা যার হাত ধরে প্রোগ্রামিং এর এত উন্নত হয়েছে। ইনি যদি এই প্রোগ্রামিং না আবিষ্কার করতেন, তো কম্পিউটার বা নেটওয়ার্কিং বা কম্পিউটার জগৎটাও এতটা ইজি হতো না। ঠিক আছে, মানে কারণ এটার হাত ধরেই কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজের আবিষ্কার। আর ইনার অবদান অনেকটাই কম্পিউটার জগৎ বা কম্পিউটারের যে আইটি মার্কেট তৈরি হয়েছে। তো প্রথমে স্টার্টিংয়ে আমি 1970 সালে বলো, সেখানে কোনো বই না, কোনো কিছু ছিল না, কোনো ডেভেলপ ছিল। সেই জায়গা থেকে তাদের কনসেপ্ট, তাদের রিসার্চ করে করে এই ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করা হয়েছে। ইনি হচ্ছে সেই প্রথম প্রোগ্রামিং অর্থাৎ সি প্রোগ্রামিং এর আবিষ্কার করেন। চলে আসি এবারে হচ্ছে সি প্রোগ্রামিংটা কেন আমরা শিখব। এই প্রশ্নটা আমি তোমাকে কেন আগে বলছি, এই প্রশ্নটা আগে এই কারণে বলছি, আমার ক্ষেত্রে হয়েছিল। আমার ক্ষেত্রে শেয়ার করছি, আমি সি প্রোগ্রামিং প্রথম কলেজে পৌঁছে গিয়ে সি প্রোগ্রামিং শুরু হয়ে গেছে। আমি মনে হয় বিলকিস আরও আমার কাছে পড়তো, ওদেরকে আমি বলতাম যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে যখন ভর্তি হই না, বুকের ছাতিটা অনেকটা চাওড়া হয়ে গেছিল যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, অনেক বড় ব্যাপার, 2014 সালের কথা বলছি। তো এবারে প্রথম দিন যখন সি প্রোগ্রামিং শুরু হয়ে যায়, যখন ওই রকম কনস্ট্যান্ট ভেরিয়েবল ডেটা টাইপ, ঠিক আছে, ফর লুপ হোয়াইল লুপের গল্প যখন শুনছে, হ্যাঁ, মাথার উপর দিয়ে সমস্ত কিছু উঠছিল। তার পরের দিন আর ফার্স্ট বেঞ্চই নয়, তার পরের দিন বসছিলাম কোথায় জানো, লাস্ট বেঞ্চে বসে আছি। এগুলো মনে হয় আমার দ্বারা না, এগুলো অন্য কারোর জন্য, হয়তো এই চ্যাপ্টারগুলো পড়বো না, এরকম ভেবেছিলাম। তারপরে প্রোগ্রামিং শুরু করা হয়ে গেল। প্রোগ্রামিং জগতে আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যাল করতে শুরু করলাম, ভালো লাগলো, শিখলাম, একটু একটু করে এগোতে লাগলাম। ইফ লুপ, ফর, হোয়াইল, অ্যারে শিখলাম, স্ট্রিং শিখলাম, পয়েন্টার শিখলাম, ভালো লাগলো। তখনও পর্যন্ত আমি জানতাম না অ্যাকচুয়ালি সিটা শিখে আমি করবোটা কি, মানে সির জগৎটা কি। এটা শিখে আমি তো কিছু একটা ফিউচারে করবো, তো কাজ ফাজ পাবো কি আদৌ সিটি পড়ে, এরকম মনে হচ্ছিল একটা সময়। সি কতটা এগিয়ে গেছি তাও আমি জানি না যে সি কেন শিখতে হচ্ছে। শুধু আমাকে স্যার বলতো সি ইজ এ সি, সি মানে বুঝেছো, সি অ্যাজ এ সমুদ্র, অর্থাৎ এটা একটা সমুদ্র বলা হয়, মানে এর নাকি কোনো শেষ পাবে না। এই ল্যাঙ্গুয়েজটাকে শিখে শিখে যত শেখাতে যাবে তত প্র্যাকটিস করতে থাকবে, চলতেই থাকবে, এর কোনো শেষ পাবে না। তাই একে সি, একটা সিঙ্গেল সি না হয়ে এস ডবল এ সি বলা হয় একে, আমার স্যারও বলতো। আচ্ছা, কেন সি শিখবো একটু লক্ষ্য করো। ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ, এই সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে বলে তার হাত ধরে কি আবিষ্কার হয়েছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। আর এগুলো যখনই চলে এসে, এই যে পাইথনটা যখনই আসে, আর্টিফিশিয়াল উৎপন্ন হয়ে গেছে। পাইথন আসার ফলেই এত কুইক আর্টিফিশিয়ালকে রেডি করাতে পারে, রোবট তৈরি করতে পারে পাইথন প্রোগ্রামিং, যেটা অসম্ভব ছিল। এত কুইক সফটওয়্যার ডিজাইন করতে পারে জাভা। ঠিক আছে, এতই হাজার হাজার ওয়েবসাইট, এত সফটওয়্যার তৈরি করা হচ্ছে, এত ইন্ডাস্ট্রি আইটি মার্কেট তৈরি হয়েছে জাভা, পাইথন আর সি প্লাস প্লাসকে কেন্দ্র করে। আর এগুলো কিন্তু তৈরি করা হয়েছে এই সি থেকে। তাই বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং, মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় তাহলে তুমি বলবে সি প্রোগ্রাম। সি থেকে এই সমস্ত ল্যাঙ্গুয়েজে যেহেতু জন্ম হয়েছে, আর তুমি যদি পারফেক্টলি সিটাকে ধরে ফেলতে পারো, বাকি প্রোগ্রামগুলোকে অনায়াসে চোখ বন্ধ করে তুমি পরপর স্টেপগুলো জাম্প করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। কারণ সেগুলো তোমাকে ধরতে এক বিন্দু সময় লাগবে না, ঝট ঝট করে জাভা প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম করতে পারবে, কারণ তুমি তো মাদার ল্যাঙ্গুয়েজটাই তুমি তো জানো। তাই আমাকে একটু সিটা একটু হলেও শিখতে হবে। ঠিক আছে, সি কি লেখা আছে, ইফিসিয়েন্সি কি রয়েছে, সি অ্যালাউ প্রোগ্রাম টু রাইট এ প্রোগ্রাম দ্যাট রান ভেরি ফাস্ট, অনেক ফাস্টে রান করতে পারে সি প্রোগ্রামিং, হুইচ ইম্পর্টেন্ট পারফর্মস ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, বিভিন্ন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ইজিলি এখানে পারফর্ম করতে পারবো। সি ক্যান বি ইউজ দ্য ওয়াইড রেঞ্জ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম টু ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তাহলে বিভিন্ন
এমবেডেড সিস্টেম যেগুলো রয়েছে, অপারেটিং সিস্টেম যেগুলো রয়েছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, মানে সফটওয়্যার যেগুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু আমি সি ব্যবহার করেই করতে পারবো। ঠিক আছে, এবার টপিক একবার বেসিক আইডিয়া দিলাম কেন আমি সিটা করছি। হাউ ইজ সি, কিভাবে সিটাকে ইউজ করা হয়। দেখো, অপারেটিং সিস্টেম লিনাক্স, ইউনিক্স এগুলো যে তৈরি করা হয়েছে, এগুলো যদি তুমি একটা কোনো এমন একটা সেক্টরে কাজ পেয়েছো যেখানে অপারেটিং সিস্টেম নিয়ে কাজ হয় বা অপারেটিং সিস্টেম বিল্ড হচ্ছে, নিউ নিউ অপারেটিং সিস্টেম ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাগুলোকে তোমার কিন্তু সির কনসেপ্ট থাকতে হবে, কারণ সেখানে সমস্ত প্রোগ্রামিং যারা রান করাবে। গেম ডেভেলপ, তুমি একটা গেম ডেভেলপ কোনো কোম্পানিতে চান্স পেয়ে গেছো, ঠিক আছে, তাহলে গেম ডেভেলপ করতে গেলে তোমাকে আবার সি প্রোগ্রামিং জগতের একটু কনসেপ্ট নিয়ে এগোতে হবে। এখন হয়তো এগুলো লাগে না, কারণ অনেক মডার্ন ল্যাঙ্গুয়েজ চলে এসছে। ডেটাবেস সিস্টেম আমরা এইচএস লেভেলে করেছিলাম, ওরাকেল, এসকিউএল এগুলো করেছিলাম, তো সেই সব ডেটাবেস তৈরি করতে গেলে লাগবে, ডেটা প্রসেসিং করতে গেলে, হ্যাঁ, শর্টিং, সার্চিং, এই জিনিসগুলো যখনই করবে বা বিভিন্ন মডিউল যেগুলো যুক্ত করবে, তখন কিন্তু সির ব্যবহার বা সির যে কনসেপ্টটা তোমার থাকতে হবে। এই কনসেপ্টগুলো থাকলে তুমি সফটওয়্যার তৈরি করতে গিয়ে, রিয়েল সফটওয়্যার যখন তৈরি করতে বসবে, প্রোগ্রামিং যখন লিখতে বসবে, সেখানে না এই সি প্রোগ্রামিং এর যে কনসেপ্টটা তোমার লাগবে। বোঝা গেছে? তাই আমাদেরকে সি প্রোগ্রামিংটা শিখতে হবে, কারণ এখানে যদি কনসেপ্টটা কারোর যদি একটু কম হয়ে যায়, সে ওখানে গিয়ে আটকাবে। তাই আমি এই বেস লেভেলটাকে আগে স্ট্রং করার চেষ্টা করব, তারপরে বাকি পার্টগুলো তো অনায়াসে তুমি কমপ্লিট করতে পারবে, আমি তো আছি, পুরো বিসিএ কমপ্লিট করে দেখাবো। চলো এইবারে মেইন টপিকে চলে আসে আস্তে আস্তে। এতক্ষণ যে গল্পটা বলছিলাম অ্যাজ একটা গল্প হিসাবে নাও, শুধু এইটুকু নাও, সি একটা কমনলি ইউজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা তৈরি করেছিল দীনেশ ঋষি 1970-এ বেল ল্যাবরেটরিতে। এইটুকু কনসেপ্ট নাও, বাকি কনসেপ্টগুলোকে হাঁটিয়ে দাও। ঠিক আছে, তখন রিয়েল লাইফে ইউজগুলো যখন করব তখন আমরা শিখবো। তবে এইটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, এটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আশা করি নিয়ে নিয়েছো। চলো, বেসিক স্ট্রাকচার অফ সিতে কি আছে। এভরি সি প্রোগ্রাম হ্যাজ এ মেন ফাংশন। যে কোনো সি প্রোগ্রামিং লিখতে গেলে আমাকে মেন ফাংশন দিয়ে স্টার্ট করতে হবে, কেননা সি প্রোগ্রামিং যে মডিউলে কাজ করে সেই মডিউলের নাম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন। কি বললাম? টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন। এই মডেলে কাজ করে, টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন মডেলে কাজ করে সি প্রোগ্রামিং। তবে যখন তুমি সি প্লাস প্লাস, জাভা, পাইথন সেই প্রোগ্রামিংয়ে যাবে, তখন কিন্তু এই টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন সেখানে ইউজ করা হয় না। সেখানে ইউজ করা হয়, কেউ জানো সেখানে কোন অ্যাপ্রোচ ডিজাইন ইউজ করা হয়? কেউ জানো? আচ্ছা, জানো না, বলে দিচ্ছি, বটম আপ অ্যাপ্রোচ ডিজাইন। বটম আপ অ্যাপ্রোচ ডিজাইন ইউজ করা হবে সেখানে। বলবে টপ ডাউন আবার বটম আপ, এইগুলো আবার কি বলছেন স্যার? এইগুলো বলছি, টপ ডাউন মানে এই যে বললাম না, মেন ফাংশন থেকে শুরু হবে, মানে উপর থেকে প্রোগ্রামিংটা এই যে শুরু হবে, শুরু হতে হতে নিচের দিকে প্রোগ্রামিংটা নামবে, মানে এক্সিকিউট করতে 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 নিচের দিকে নামবো। তবে সি প্লাস প্লাস, পাইথন, জাভাতে আমরা উল্টো করব, নিচ থেকে প্রোগ্রামিংটা করে 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 উপরের দিকে উঠবো। টপ ডাউন মানে টপ থেকে ডাউনের দিকে যাব, আর বটম আপ মানে নিচ থেকে উপরে করে করে যাব। তাহলে এইটুকু কনসেপ্ট হলে ক্লিয়ার করতে পেরেছি যে সি প্রোগ্রামিং কোন অ্যাপ্রোচ ডিজাইনকে মেনটেন করে। বলো। টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন। এই যে টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইনটাকে, হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইনকে মেনটেন করে চলে। আর সি প্রোগ্রামিং শুরু করতে গেলে, একদম শুরু করতে গেলে আমাকে এই ফাইলটা দিতে হবে। এই যে দেখো, এই ফাইলটা বলবে এই ফাইলটা অ্যাকচুয়ালি কি স্যার? এটা দেখো, হ্যাশ সাইন দেওয়া আছে, ইনক্লুড বলে দেওয়া আছে, তারপরে লেস দেন আর গ্রেটার দেনের মাঝে লেখা আছে stdio.h। stdio.h এর পুরো নামটা ঠিক নিচে দিয়েছি। stdio.h এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড
হ্যাঁ, ইনপুট আউটপুট হেডার ফাইল লাইব্রেরি লেখা আছে। অ্যাকচুয়ালি লাইব্রেরি বলতে এইচ মানে হচ্ছে হেডার ফাইল, বোঝা গেছে? এইচ মানে কি? হেডার ফাইল। এইটুকু ক্লিয়ার? একবারে আমি বেসিক, একবারে কিচ্ছু এখন শুরুই করিনি আমি, একবারে ভেবে নাও বেসিক জিনিস শুধু বলছি। এই জিনিসটা তোমাকে প্রত্যেকটা প্রোগ্রামিং এ লিখতে হবে। বলবে এবারে প্রশ্ন আসবে, স্যার এটা আমি কেন লিখবো, আমি প্রত্যেকটাতে কেন ব্যাখ্যা করব? কারণ এইখানে এই জায়গাগুলোতে তোমার কনসেপ্ট না ক্লিয়ার হলে তুমি কিন্তু পরের দিকে ইন্টারভিউ গুলোতে হোঁচট খাবে। এইগুলোই ছোট্ট ছোট জিজ্ঞাসা করবে যে এসটিডিআইসটাকে আমরা কেন বা ইউজ করব, নাও তো ইউজ করতে পারি। তো এই কারণে ইউজ করব, আমি একটা প্রোগ্রামিং লিখছি, প্রোগ্রামিং এ নিশ্চয়ই ইনপুট দেবো, ইনপুট দিলে সেটা আউটপুট বেরিয়ে আসবে। ওটাই বলছে ইনপুট যেগুলো দেব, আউটপুট যেগুলো দেব, সেই ইনপুট দেব সেখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল দেব কি ফ্লোট টাইপের ভেরিয়েবল দেব। আমরা আউটপুটে যেন প্রিন্ট, এটা লেখো প্রিন্টে বলে একটা ফাংশন ইউজ করা হয়েছে যেটা আউটপুট দেবে। তাহলে কম্পিউটার বুঝবে কি করে এই প্রিন্টএফ মানে আমাকে কোনো কিছু প্রিন্ট করতে ঘটে? কম্পিউটারকে তো আগে থেকে বোঝাতে হবে যে প্রিন্টএফ যদি আমি লিখি ওটা প্রিন্ট করে দেবে। যদি আমি প্রোগ্রামিং এ ইন্ট কথাটা লিখি, ও তাহলে ইন্টিজার টাইপের ডেটা নেবে। বলবে ইন্টিজার টাইপের ডেটা মানে কি? ইন্টিজার টাইপের ডেটা মানে 10 একটা ইন্টিজার, হ্যাঁ পূর্ণ সংখ্যা যাকে বলা হয়, মানে এই নয় 10.5 দিয়ে দেবো, এটা নয়। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে এটা কম্পিউটার বুঝবে কি করে যে এটা আমি পূর্ণ সংখ্যা দেব না দশমিক সংখ্যা দেব? তাহলে কম্পিউটারকে আগে থেকে তো বলে রাখতে হবে। তাহলে আগে থেকে একটা হেডার ফাইল তৈরি করা হয়েছে যার নাম stdio.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, যার সাহায্যে কি বললাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, যার সাহায্যে বিভিন্ন ইনস্ট্রাকশন ফাইল যেমন ইন, প্রিন্টএফ, রিটার্ন, মেন, এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো আগে থেকে ওই হেডার ফাইলের মধ্যে স্টোর করা আছে। তুমি যখনই প্রিন্টএফ কথাটা দিলে কম্পিউটার অটোমেটিক বুঝে নেয় এটা আছে প্রিন্টের কথা বলতে। তাহলে ও কি করবে, ওই ডেটাটাকে প্রিন্ট করে দেবে, যা ওর মধ্যে লিখবে তা প্রিন্ট করে দেবে। বোঝা গেছে? তাহলে এইটুকু ক্লিয়ার? কি কেউ বুঝতে পেরেছে? আচ্ছা, কোনো সাড়া নেই মানে একটু সমস্যা ঘটে। চলো আর একবার হালকা করে বলে দিচ্ছি, আরেকবার হালকা করে বলে দিচ্ছি, আরেকবার হালকা করে। সি প্রোগ্রামিং করতে গেলে আমাদেরকে যে নিয়ম বা যে ডিজাইনটাকে ফলো করতে হবে, সেই ডিজাইনটা দেখো। রূপসা শুনে নাও, যে আমি বললাম কি একটা সি প্রোগ্রামিং লিখতে শুরু করব, তো একটা প্রোগ্রামিং করব বা পড়াশোনা করব প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং শুরু করতে গেলে আমাকে একটা ডিজাইন বা মেথড ফলো করতে হবে। সেই মেথডের নাম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন। টপ ডাউন অ্যাপ্রোচ ডিজাইন, এই ডিজাইনটাকে ফলো করে আমাকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, প্রোগ্রামিং যখনই একবার স্টার্ট করব, একবারে শুরু করব, শুরু করতে আমাকে এই কথাটা লিখতে হবে। কি কথাটা লিখতে হবে? হ্যাজ ইনক্লুড, মানে এটা কি ব্যাকেট, লেস দেন আর গ্রেটার দেন ব্যাকেটের ভিতরে stdio.h, এই কথাটা লিখতে হবে। এখান থেকে তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয় এই stdio.h ফাইলটা আমরা কেন ব্যবহার করি বা করব। stdio.h তুমি বলবে stdio.h এর ফুল ফর্ম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এর সাহায্যে বিভিন্ন ফাংশন, ইনপুট যে ফাংশনগুলো বা ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় যেমন ইন, প্রিন্টএফ, মেন, এই সমস্ত ফাংশন আগে থেকে ওই ফাইলের মধ্যে ইনক্লুড থাকে, যেটার সাহায্যে আমরা কম্পিউটারকে সহজে ইনস্ট্রাকশন প্রদান করতে পারি। যদি আমরা প্রিন্টএফ কথাটা লিখে দেই, কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে যে এটা প্রিন্ট করতে বলা হচ্ছে। বলবে এটা বুঝলো কি করে? না, এই হেডার ফাইলে প্রিন্টএফের যে ইনফরমেশনটা stdio.h এ দেওয়া রয়েছে। তাহলে এই জিনিসটা আগে থেকে যে ফাইলে লোড করা আছে সেটা হচ্ছে stdio.h ফাইল।
চলে আসি পরবর্তী টপিকে। আস্তে আস্তে একদিনে একদমই শিখতে পারবে না, তাই প্রোগ্রামিং জগতে আমি একদমই আগে যাব না। আগে থিওরি পার্টটাকে একটু স্ট্রং করব, জিনিসটা কেন ব্যবহার করিটি সেগুলো তোমাকে ব্যাখ্যা করব, তারপরে আস্তে আস্তে যাব, একবারে ধীরে ধীরে একদম যাওয়ার চেষ্টা করব, যাতে তোমার মধ্যে একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকতে পারে। এইবারে লক্ষ্য করো, ইন্ট মেইন ইউজ করে থাকি এখানে না। সবসময় যে ইন্ট মেইন ইউজ করতে হবে তা নয়, আমাদের প্রোগ্রামিংয়ে কিছু কিছু ক্ষেত্রে আমি ইন্ট মেইন ইউজ করতে পারি, আমরা ভয়েড মেইন ইউজ করতে পারি, হ্যাঁ, আমরা একাধিক ফাংশন বা মেন ফাংশন ইউজ করতে পারি, ভয়েড মেইন ফাংশন ইউজ করতে পারি বা ইন্ট মেইন ফাংশন করতে পারি। আসবো একটা একটা প্রোগ্রামিং এ আসবো। আচ্ছা, একবার দেখো প্রিন্টেপের কাজ হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা। আর ভয়েডে আর ইন্টে কি বললাম, ইন্ট করলে কোনো ভ্যালু রিটার্ন যাবে, ভয়েড করলে সেগুলো নাল ভ্যালু, কোনো ভ্যালু রিটার্ন করবে না, এমন সিচুয়েশন হতে পারে। একটা একটা প্রোগ্রামিং করব, ভয়েড দিয়ে একবার ইউজ করবো, ইন্ট দিয়ে ইউজ করবো, সেক্ষেত্রে কি কি হচ্ছে বা সেখানে কি কি এরর দেখাচ্ছে সেগুলো আমি তোমাদের তুলে ধরবো। আর হ্যালো, এখানে প্রিন্টেপের ভিতরে তুমি ডবল কোটেশনের মধ্যে যা কিছু লিখবে সেইগুলো কপি করে প্রিন্ট হয়ে যাবে। প্রোগ্রামিং দেখাবো আজকে, একটা প্রোগ্রামিং দেখাবো, একটু একটু এগিয়ে যাই। চলো, যাদের ল্যাপটপ বা যাদের কম্পিউটার রয়েছে তাদের কাছে সি প্রোগ্রামিং, মানে আমার কাছে সি প্রোগ্রামিং করতে হলে তোমাদের, যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে বলছি, তোমরা এই যে ভিজুয়াল স্টুডিও বলে যে এটা আছে, অনেক কলেজে কম্পাইলার কি করাবে, টার্বো সি করাবে, টার্বো সি, হ্যাঁ, কোড সি, এগুলো করাবে। তবে ভিজুয়াল স্টুডিওটা কিন্তু সব থেকে জনপ্রিয়, খুব জনপ্রিয়। আর এখানে এরর কারেকশন করা বা এররগুলো, মানে কোডিংগুলো না এত লিখতে হয় না, অটোমেটিক জেনারেট হয়ে থাকে কিছু কিছু জিনিস। সেমিকলনগুলো অটোমেটিক হয়ে যায়, কোনো একটা মিস্টেক হয়ে গেলে ওখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়। আর এখানে কালার মেনশন হয়, বিভিন্ন লেখাকে কালারিং করে, তাই আমাদেরকে বুঝতে সুবিধা। আচ্ছা, ইনস্টল সি অ্যান্ড সি প্লাস প্লাস এক্সটেনশন, এখান থেকে এই ভার্সাস কোড, অর্থাৎ তুমি যখন ভিজুয়াল স্টুডিও ইনস্টল করবে ওর ভিতরেই তুমি এই দুটো জিনিস তোমাকে ইনস্টল করতে হবে, ওর মধ্যে রয়েছে, ওর মধ্যে শুধু সেখানে সিটাকে ইনস্টল করে দেবে, তাহলে ওখানে সিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তোমাকে আর বারবার এই ডট সি বলে লিখে সেভ করতে হবে না, ঠিক আছে? আর বা এই ভিজুয়াল স্টুডিওকে কিভাবে তুমি ইনস্টল করবে, এর জন্য খুব একটা হেডেক নেওয়ার দরকার নেই, ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে? আমি মনে করি যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম, এখান থেকে তুমি কিন্তু শিখতে পারো। ইউটিউবে যাবে যে হাউ টু ইনস্টল ভিজুয়াল স্টুডিও, একটু ভেরিফাই করে নেবে। অনেকটা কিছু চ্যানেল আছে, সেখানে এটা ওটা করে আর ভিডিওকে কাট করে ইনস্টল করিয়ে দেয়, এর ফলে প্রপারলি আমাদের ইনস্টলেশন হয় না। যখন প্রোগ্রামিং করতে যাব কিছু কিছু এরর দেখায়, তাই একটু দেখে নেবে কোন একটা ভালো চ্যানেল। আচ্ছা, যদি ভিজুয়াল স্টুডিও ইনস্টল করবে বলো, আমি একটা চ্যানেল নাম বলে দিচ্ছি, মানে আমি পাঠিয়ে দেবো লিঙ্কটা। ভিজুয়াল স্টুডিওটা তোমরা ইনস্টল দেখে দেখে করে ইনস্টল করে নেবে। প্রপারলি ইনস্টল এই কারণে করতে বলছি, মানে কিছু কিছু চ্যানেল আছে যারা ওই ভিডিওটাকে কাট করে। আচ্ছা, আপনার কলেজ খুব ভালো লাগে, ওই ম্যাডাম দেখতেও সুন্দর, পড়াইও সুন্দর, ঠিক আছে? এই তো অনেকগুলো অরিত্র নাম বলছে। চলো, আচ্ছা, একটা সি প্রোগ্রামিং। আচ্ছা, যাদের, এবারে চলে আসি যাদের কম্পিউটার নেই তারা কি করে করবে। যাদের কম্পিউটার নেই তারা কি করে সি প্রোগ্রামিং করবে, তারা কি করতে পারবে না? অবভিয়াসলি করতে পারবে। দেখো প্রসেসটা বলে দিচ্ছি আমি, তারা কি করে সি প্রোগ্রামিং করবে। তোমরা মোবাইলে গিয়ে ডাইরেক্ট সি প্রোগ্রামিং করতে পারো। তোমাদেরকে প্র্যাকটিস সেশনের জন্য আমি তোমাকে দুটো সব থেকে ইজি ট্রিক্স শেখাচ্ছি। ফার্স্ট, তুমি যাবে কি সার্চ করবে, সি কম্পাইলার, কি সার্চ করবে, সি কম্পাইলার অনলাইন বলে সার্চ করবে। দেখো অনেকগুলো চলে আসবে, তার মধ্যে এখানে দেখো প্রোগ্রামাইজ বলে একটা অপশন আছে, প্রোগ্রামাইজ, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবে। এই প্রোগ্রামাইজে আমি মনে করি বেস্ট সি প্রোগ্রামিং, একদম বেসিকটা তুমি এখানে প্র্যাকটিস করতে পারো। এখানে তুমি টাইপও করতে পারো, টাইপ না করেও করতে পারো,
সেই প্রসিডিউরটা দেখিয়ে দেবো। আমি তোমাকে একটা প্রোগ্রামিং করে দেখাচ্ছি, না টাইপ করে। আমি ধরো একটা প্রোগ্রামিং করব, তার জন্য আমি তোমাকে প্রসিডিউর বলছি। জাস্ট আমরা তো বড় হয়ে গেছি, তো আমরা কিভাবে আমাদের সময়টা কম লাগাবে এবং প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি শেখাবো। আমি এইভাবে কিন্তু কম্পিউটার তোমাকে প্রোগ্রামিংগুলো শিখিয়ে দেবো। তোমাকে যে কোনো প্রোগ্রামিং জগতে যে সব থেকে যদি হেল্প করে, পৃথিবীতে যদি একজন আছে যে তোমাকে প্রপারলি শেখাতে পারে, তার নামটা বলে দিচ্ছে, যার উপরে আমি একদম অ্যাডভান্স লেভেলের উপরে একটা কোর্স করতেছি। প্রায় আমি এআইর উপরে যে কমপ্লিট কোর্স করতেছি এখনো পর্যন্ত চলছে, তবে চ্যাট জিপিটির উপরে আমি কিন্তু পুরো প্রপারলি কোর্স করেছি উইথ সার্টিফিকেট। এই চ্যাট জিপিটি তোমাকে অ্যাজ এ হেল্প করবে যে কোনো প্রোগ্রামিং জগৎটাকে তোমার আয়ত্ত করতে, শুধু প্রোগ্রামিং নয়, এনিথিংস। আর চ্যাট জিপিটির থেকে বেস্ট কোনো প্ল্যাটফর্ম, এআই প্ল্যাটফর্ম তুমি এখনো পর্যন্ত পাবে না। এটা বেস্ট থেকে বেস্ট। তুমি বলে এটা হোয়াটসঅ্যাপেও পাওয়া যায়, মেটা তৈরি করেছে, মেটা একদম ভুলভাল অ্যান্সার দেয়, ঠিক আছে, কিছু কিছু ভালো দেয়, নয়তো একদম ভুলভাল। তবে চ্যাট জিপিটি যে পারফেক্ট এবং ভেরিফাই রেজাল্টগুলো দেবে এবং সঠিক দেবে। চলো আমি একটা চ্যাট জিপিটি থেকে, যাদের অ্যাকাউন্ট নেই চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা করে, মানে ইমেল আইডিটা সেট করে দিলে চ্যাট জিপিটি খুলে যাবে। ধরো আমি একটা প্রোগ্রামিং চাইছি দেখানোর জন্য, রাইটে সি প্রোগ্রাম, রাইটে সি প্রোগ্রাম, এমনি কিছু না, প্রিন্ট করতে চাই, কোনো একটা টপিককে প্রিন্ট করব। দেখো আমাকে একটা প্রিন্টএফের প্রোগ্রাম দিচ্ছে। দেখো আমাকে একটা প্রোগ্রামিং কিন্তু দিয়ে দিয়েছে, যে প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা জিনিসটাকে ব্যাখ্যা করেছে। দেখো আমি জাস্ট প্রোগ্রামিংটাকে কপি করেছি, এই যে উপরে দেখো কপি অপশানে করেছি। আমি যে প্রোগ্রামাই যে প্র্যাকটিস করছিলাম, এখানে Ctrl+V মানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি রান করালাম। রানে যখনই ক্লিক করছি দেখো আমার মেসেজটা অলরেডি আউটপুটের রান দেখিয়ে দিচ্ছে। এবার তোমার প্রশ্ন হবে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করে, প্রোগ্রামিংটা একটু বুঝিয়ে দিই। এই যে বলেছিলাম হ্যাজ ইনক্লুড stdio.h, চ্যাট জিপিটি কি তোমাকে বলছে একটু মন দিয়ে দেখে নাও। এ বলছে stdio হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, যেটা অ্যালাউ করে প্রিন্টএফ ফাংশন। এই যে প্রিন্টএফ ফাংশন, এই যে শব্দটা প্রিন্টএফ মানে আমাকে কোনো কিছু প্রিন্ট করতে হবে, এই যে ইনস্ট্রাকশনটা আমাদেরকে বলে দিচ্ছে কে, এই হেডার ফাইল। ইন্ট মেইনটা কিন্তু কেন ইউজ করেছি দেখো, বলেছে মেইন ফাংশন হুইচ দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। যে কোনো প্রোগ্রামিংয়ের এন্ট্রি মানে কি স্টার্টিং পয়েন্ট। আমি বলেছিলাম যে কোনো প্রোগ্রামিং সি ক্ষেত্রে শুরু হবে মেইন ফাংশনের দ্বারা। তারপরে কি লিখেছে প্রিন্টএফ, প্রিন্টএফ মানে কি একটা মেসেজ, সাধারণ একটা মেসেজকে আমি প্রিন্ট। এখানে হ্যালো ওয়ার্ল্ড কেন লিখেছে, এটা জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ, আমি হ্যালো ওয়ার্ল্ড ছাড়া আমি এখানে অন্য একটা মেসেজ দিতে পারি। ধরো আমি আমার চ্যানেলের নাম লিখছি এডুকেয়ার বেঙ্গলি, আমি একটা জাস্ট এডুকেয়ার বেঙ্গলি বলে একটা মেসেজ দিয়েছি। আমি এবার রান করছি আমার মেশিনে, দেখো এডুকেয়ার বেঙ্গলি বলে আমার মেসেজটা শো করছে, যেখানে হ্যালো ওয়ার্ল্ড শো করছিল এখানে এডুকেয়ার বেঙ্গলি। চলো এইবারে আমি এই প্রোগ্রামিংটা কেটে দিচ্ছি। আমি একটা প্রোগ্রামিং টাইপ করে দেখাচ্ছি, তোমরা টাইপ করেই প্র্যাকটিস করবে। তাহলে আমি কি কি লাগাবো, হ্যাজ ইনক্লুড, যে কোনো প্রোগ্রামিং শুরু করতে গেলে তোমাকে, আচ্ছা এখানে আমি দেখো কি ভুলটা করছিলাম, কি লিখছিলাম, সমস্ত কিছু প্রোগ্রামিংটা ক্যাপিটালে লিখছিলাম। তাহলে ফার্স্ট ভুল করা যাবে না, সি প্রোগ্রামিং কোনোটাতেই ক্যাপিটাল ওয়ার্ড অ্যালাউ নয়, এখানে অলওয়েজ অ্যালাউ লোয়ার কেস, মানে তোমাকে ছোট হাতের সমস্ত কিছু লিখতে হবে, কোনো বড় হাতের কোনো শব্দকে ইউজ করা যাবে না। ইনক্লুড দেখেছো আমি কি লিখেছি, হ্যাজ ইনক্লুড কথাটা লিখেছি। আমি একটাই প্রোগ্রামিং টাইপ করে করে দেখাচ্ছি। দেখো লেস দেন আর গ্রেটার দেন এর মাঝে আমি কি লিখবো, হেডার ফাইলের নাম stdio.h। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আমি প্রোগ্রামিং তোমরাও এইভাবে শিখবে ধীরে ধীরে। আর নিজে নিজে
কিবোর্ডে টাইপ করে করে প্রোগ্রামিং শিখবে, একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, কিন্তু তুমি প্রপারলি শিখতে পারবে। এটা হয়ে গেল। তারপরে আমাকে কি দিতে হবে? তারপরে দিতে হবে মেন ফাংশন। আমি দিলাম ইন্ট মেইন, কেন সবকিছু মেন ফাংশন দিয়ে শুরু হয়, MAIN। মেন ফাংশনে যে জিনিসটা দিতে হবে, ফাংশন একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা হচ্ছে ফার্স্ট ব্যাসেস, এইটা হচ্ছে মেন ফাংশনের সিম্বল। মেন ফাংশনের পরে কি দিতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। কেন? যা হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই সমস্ত ফাংশনগুলো কাজ করবে। আমি এখানে কোনো কিছুই চাই না, জাস্ট কি করব, একটা মেসেজ প্রিন্ট করব। তাই শুধু প্রিন্ট, PRINT, ছোট হাতের একটা এফ লিখে দেবে, প্রিন্টএফ। এখানে প্রিন্ট করতে গেলে প্রিন্টএফ বলে একটা কমান্ড ইউজ করা হয়। এই প্রিন্টএফ কথাটা লেখার সঙ্গে সঙ্গে stdio.h এর যে হেডার ফাইল বুঝতে পেরে যাবে আমাকে কোনো কিছু প্রিন্ট করতে বলা হচ্ছে। ব্র্যাকেট শুরু করব, আর এর মধ্যে ডবল কোটেশনের মধ্যে যা কিছু লিখবে তাকে প্রিন্ট করবে। হ্যাঁ, আমি লিখলাম ওয়েলকাম আওয়ার লার্নিং প্ল্যাটফর্ম। আমি জাস্ট একটা নর্মালি মেসেজ লিখলাম, সেই মেসেজটা লিখেছি কি ডবল কোটেশনের ভিতরে লিখেছি। তারপরে এই জিনিসটা ভুল করবে না, প্রিন্টএফের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, যেটা মেন ফাংশনের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়নি, সেটা হচ্ছে সেমিকোলন। এখানে একটা সেমিকোলন মাস্ট বি দেবে, নয়তো তোমাকে এরর প্রদর্শিত করবে। এই হচ্ছে প্রোগ্রামিং। তারপরে কি আছে? তারপরে কি দিতে হবে আমাকে বলো, কি ছিল? আমি তো এখানে কোনো ভ্যালু তো রিটার্ন করতে চাই না, আমি শুধু ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? এখানে কি দিতে হবে? রিটার্ন 0 দিয়ে সেমিকোলন। জাস্ট আমি এবারে আমার প্রোগ্রামিংটা রান করবো, রান করে দেখবো আমার প্রোগ্রামিংটা রান করছে কিনা। দেখো সাকসেসফুলি রান হয়েছে এবং আমাকে মেসেজ দিয়েছে ওয়েলকাম আওয়ার লার্নিং প্ল্যাটফর্ম। আমি যেটা লিখেছি সেটাই চলে আসছে। তো এটা সি প্রোগ্রামিং এর যে একটা বেসিক কনসেপ্ট। বলো এইটুকু প্রোগ্রামিং এ, এই সামান্যতম প্রোগ্রামিং এ কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বলো? কিচ্ছু নেই এটাতে, আমি জাস্ট তোমাকে প্রোগ্রামিং শেখাচ্ছি না সুজা, আমি প্রোগ্রামিং এর প্যাটার্নের ধাঁচটা বা তার ডিজাইনটা কেমন হতে পারে সেটা শেখানোর চেষ্টা করি। আমি প্রোগ্রামিং, রিয়েল প্রোগ্রামিং এ আমরা আসবো, সেখানে অনেক কিছু। রিয়েল প্রোগ্রামিং এ আসার আগে তোমাকে এখানে আমি ইন্ট ইন্ট মানে কি, ফ্লোট কখন লাগাবো, কখন বিভিন্ন ভেরিয়েবল লাগাবো, কখন ডেটা টাইপ লাগাবো, সেইগুলো আমি তোমাকে ডিসকাস করব। সেগুলো যদি আমি জেনে নিতে পারি তখন আমি প্রোগ্রামিং এ যদি আসি। আমি জাস্ট অ্যাজ একটা স্ট্রাকচার কেমন হয় সি প্রোগ্রামিং এ অনলাইন প্ল্যাটফর্মে দেখালাম। তুমি যাদের কম্পিউটার বা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ নেই, তারা এইভাবে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তোমরা ফার্স্টে ChatGPT থেকে তুমি কোনো প্রোগ্রামিং কপি করবে, এখানে পেস্ট করে রান করে দেখবে যে প্রোগ্রামিংটা অ্যাকচুয়ালি রান হচ্ছে কিনা। প্রোগ্রামিংটা একটু বুঝবে, আর সেখানে তো একভাবে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছে। তোমার আবার যদি ওখানে এক্সপ্লেন করো, তোমাকে এক্সপ্লেন করবে। তাহলে সব থেকে বড় প্ল্যাটফর্ম করলাম ChatGPT, তোমাকে হেল্প করবে যে কোনো প্রোগ্রামিং। হুট করে যে হঠাৎ করে না স্যার বলেছে কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে যেতে হবে, এত এত প্রোগ্রামিং দিয়েছে, তুমি এখান থেকে তুমি নেবে, কনসেপ্ট নেবে, শিখবে, অ্যাসাইনমেন্টে লিখবে, পাশাপাশি সেগুলোকে তুমি এক্সপ্লেন করে বলতে পারবে সেখানে। আর এখানে যখন ক্লাসগুলো হবে তুমি বুঝে যাবে, তখন তুমি কুইকলি ডেটাগুলো অ্যানালাইসিস করে দিতে পারবে যে কোনো প্রোগ্রামিং। তাই একটু একটা ধরিয়ে দিলাম অ্যাকচুয়ালি, আর কিচ্ছু না। বলো এইটুকু বোঝা গেছে কিনা বলো? এই যে স্ট্রাকচারটা সম্পর্কে কোনো আইডিয়া হয়েছে কিনা, জাস্ট আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করি, হয়েছে কিনা বলো একটু। হ্যাঁ স্যার হয়েছে। বাকিরা কি বলছো বলো, একটু বলো, খুলে বলো, মানে একটু সি স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া হয়েছে কি? হ্যাঁ স্যার হয়েছে। চলো তাহলে আমি আজকে যেটা পড়ালাম আমি সিলেবাসে যাচ্ছি একটু। এই তো আমি যেটা পড়ালাম আজকে, ইন্ট্রোডাকশন অফ সি।
সি ইন্ট্রোডাকশন দিলাম, সির ইন্ট্রোডাকশন দিলাম, পাশাপাশি আমি সির যে একটা বেসিক স্ট্রাকচারটা তোমাকে আমি দেখালাম। নেক্সট ডেট থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে কি টপিক? কনস্ট্যান্ট, ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। এই পুরো চ্যাপ্টারটা আমরা কভার করব। কবে? আমরা কাল বা পরশু দিন। কবে হবে? আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপে একটা ভোটিং করব, মানে রবিবার ছাড়া আর কোন দিনটায় তোমরা ক্লাস করতে চাও। সবাই যে যার ভোট দেবে এবং সেই ভোটের মধ্যে তার যার সব থেকে বেশি ভোট পাবে যে ডেটটাতে, সেই ডেটটা আমরা 10টার সময় এইভাবে ক্লাস করব। সেটা কনস্ট্যান্ট, ভেরিয়েবল এবং ডেটা টাইপের উপরে। এটা যদি আমরা এই মাঝে একটা ক্লাস করে নিতে পারি, তাহলে নেক্সট রবিবারে অপারেটরস এবং এক্সপ্রেশন সম্পর্কে আলোচনা করব এবং একটা একটা করে এই টপিকটা আমরা কভার করব। খুব ইজি টপিক। তারপরে কিছু প্রোগ্রামিং, প্রত্যেকটা টপিকে এই একটা টপিক পড়াবো, দিয়ে তার রেসপেক্টে কি কি সেগুলো আমরা কোডিংগুলো আসবে পরীক্ষাতে, এবং ডিসি এর জন্য স্পেশাল কোডিং কি রয়েছে, সাজেকশন এবং আমার যে তৈরি করা যে ছোট্ট নোটস, সেই নোটটা তোমাদেরকে প্রোভাইড করব। আর আজকে যতটুকু ক্লাস হয়েছে তার পুরো এই যে পিডিএফটা আমি তোমাদেরকে এই ক্লাসের শেষেই প্রোভাইড করে দেবো, যাতে তোমার কাছে যেন কোনো ইনফরমেশন যেন কম না থাকে, তোমার কাছে প্রপারলি যেন ইনফরমেশন থাকে এবং তুমি যেন প্রপারলি জিনিসগুলো ব্যাখ্যা করতে পারো। যেটুকু ক্লাস করেছে এইটুকু ক্লিয়ার হয়েছে নাকি বলো? আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। কাল বা পরশু দিন একটা ক্লাস হচ্ছে কনস্ট্যান্ট, ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। এই টপিকটা হলে অনেকের কলেজে এই টপিকটাই হচ্ছে, মানে 2 নম্বর টপিকটা, তার তখন ক্লিয়ার হয়ে যাবে।